একটা নবজাতক সুস্থ বাচ্চার যে বৈশিষ্ট্যগুলি থাকবে, যে নবজাতকটা ডেলিভারি পরপরই আইদার সেটা নর্মাল ডেলিভারি হোক অথবা সিজারিয়ান সেকশনই হোক না কেন, বাচ্চাটা হওয়ার পরপরই কাঁদবে, জাস্ট আফটার বার্থ, জন্মের পরপরই সে কেঁদে উঠবে, এটা তার একটা সুস্থতার লক্ষণ। বাচ্চার গায়ের রঙটা হবে একেবারে যেটা গোলাপি পিঙ্ক কালার হবে, ঠিক আছে। একটু হাত পা সামান্য যদি ব্লু হয়, এটা নট ব্যাড, এটা অ্যাকসেপ্টেড। বাচ্চার শ্বাসটা শ্বাসের গতিটা সাধারণত 30 থেকে 40 মিনিটে হবে, 30 থেকে 40-এর মধ্যে থাকবে, বাট নট মোর দেন 60। আর যে শ্বাসের সাথে যেটা স্পন্দনের গতি থাকবে, এটা হচ্ছে 120 থেকে 140, বাট 160-এর উপর যাবে না। মানে সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি থাকবে, একটু বেশি। বাচ্চাদের নবজাতকের আমাদের যে সুস্থ একটা অ্যাডাল্ট মানুষের যে স্পন্দন, তার তুলনায় কিন্তু নবজাতকের বেশি থাকে। যারা সদ্য মা হয়েছেন, মানে সেই মা কিন্তু তার নবজাতকটা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকতে পারে, তিনি কিন্তু অনেক কোয়েরির অ্যান্সার পেয়ে যাবেন আমাদের আজকের এই আলোচনা থেকে। তাহলে এখন সময় আর না বাড়িয়ে চলে যাচ্ছে একদম আমাদের স্যারের কাছে। স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত কষ্ট করে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। কেমন আছেন আপনি স্যার? লাইফ কেমন কাটছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। বিশেষ করে নবজাতকের সমস্যা নিয়ে আমি আজকে শ্রোতাদের সাথে শেয়ার করতে পারবো, সত্যি খুব ভালো লাগছে। ধন্যবাদ স্যার। স্যার, শুরুতেই যদি একটু আমাদেরকে বলে দিতেন, আমাদের বিষয় যেহেতু আজকে নবজাতকের বিভিন্ন সমস্যা, মানে সেটা হতে পারে জ্বর বা ডায়রিয়া, জন্ডিস, সেপ্টিসেমিয়া। সো প্রথমেই একটু জেনে নিতে চাই যে বৈজ্ঞানিক ভাষায় নবজাতক আসলে কাদেরকে বলে? হ্যাঁ, ধন্যবাদ তনি। আসলে নবজাতক আমি সমস্যা বলবো না, সমস্যার সাথে সম্ভাবনা প্রচুর। কারণ একটা নবজাতক যখন আসে, মায়ের কোলে আসে, তখন কিন্তু ওই পরিবারে একটা আনন্দের বন্যা বয়ে যায়। দীর্ঘদিনের প্রতীক্ষিত একটা বাচ্চা যখন সংসারে আসে, সবাই খুবই খুশি হয়। সেই খুশিটা যাতে ধরে রাখা যায়, সেই জন্য আমি কিছু টিপস দিব। আর এই খুশির মধ্যেও মাঝে মাঝে কিছু সমস্যা দেখা দেয়, যার কারণে হয়তো ওই খুশির সাথে সাথে পরিবারে একটা অশান্তি বা একটা দুর্যোগ চলে আসতে পারে। তো অ্যাকচুয়ালি বৈজ্ঞানিক ভাষায় সায়েন্টিফিক্যালি নবজাতক তাদেরকে বলা হয় যে জন্ম থেকে শুরু করে 28 দিন, 4 উইকস, প্রথম 4 সপ্তাহ যে বয়সটা, সেটাকে নবজাতক বলা হয়। আচ্ছা স্যার, তো আমাদেরকে যদি একটু বলতেন যে একটি নবজাতক হওয়ার বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে আমরা জানি, বা একটা সুস্থ নবজাতকের, সো সেই ক্রাইটেরিয়াগুলো যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। এক্স্যাক্টলি, একটা নবজাতক সুস্থ বাচ্চার যে বৈশিষ্ট্যগুলি থাকবে, যে নবজাতকটা ডেলিভারি পরপরই আইদার সেটা নর্মাল ডেলিভারি হোক অথবা সিজারিয়ান সেকশনই হোক না কেন, বাচ্চাটা হওয়ার পরপরই কাঁদবে, জাস্ট আফটার বার্থ, জন্মের পরপরই সে কেঁদে উঠবে, এটা তার একটা সুস্থতার লক্ষণ। বাচ্চার গায়ের রঙটা হবে একেবারে যেটা গোলাপি পিঙ্ক কালার হবে, ঠিক আছে। একটু হাত পা সামান্য যদি ব্লু হয়, এটা নট ব্যাড, এটা অ্যাকসেপ্টেড। বাচ্চার শ্বাসটা শ্বাসের গতিটা সাধারণত 30 থেকে 40 মিনিটে হবে, 30 থেকে 40-এর মধ্যে থাকবে, বাট নট মোর দেন 60। আর যে শ্বাসের সাথে যেটা স্পন্দনের গতি থাকবে, এটা হচ্ছে 120 থেকে 140, বাট 160-এর উপর যাবে না। মানে সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি থাকবে, একটু বেশি। বাচ্চাদের নবজাতকের আমাদের যে সুস্থ একটা অ্যাডাল্ট মানুষের যে স্পন্দন, তার তুলনায় কিন্তু নবজাতকের বেশি থাকে। সে বেশিটাও একটা লিমিটেশনের মধ্যে থাকে। হ্যাঁ, 120 থেকে 140 স্পন্দন নর্মাল। আর বাচ্চাটা হচ্ছে যেটা কিছু রিফ্লেক্স বলে, যে জন্মগত কিছু প্রিমিটিভ রিফ্লেক্স নিয়ে আসে, মায়ের পেট থেকে কিছু রিফ্লেক্স নিয়ে আসে। যেমন বাচ্চা যদি আমি এখানে খোঁচা দিয়ে সে হা করে, এটা রুটিন রিফ্লেক্স বলে, আঙ্গুল চুষতে থাকে, ঠিক আছে, হাতে ধরলে হাতটা ধরে ফেলে। হ্যাঁ, এগুলো হচ্ছে তার কিছু রিফ্লেক্স, রুটিং, সাকিং রিফ্লেক্স, এগুলি থাকবে, একটা ইনটেক থাকবে, হ্যাঁ, যেটা বলা হয়। আর বাচ্চারা জন্মের পর 24 ঘন্টার মধ্যে সাধারণত প্রস্রাব পায়খানা করে ফেলে, তবে 48 ঘন্টার মধ্যে প্রস্রাব করতে হয়, 48 ঘন্টার বেশি যাওয়া যাবে না, তারপরে সেটা খারাপ। প্রথম যে স্টুল পাস আমরা বলি, যে মিকোনিয়াম, যে কালো রঙের পায়খানা, এটা অবশ্যই 24 ঘন্টার মধ্যে করতে হবে। একটা সুস্থ বাচ্চা 24 ঘন্টার মধ্যে প্রস্রাব পায়খানা করবে। আর যে গায়ের রঙটা লালচে গোলাপি রঙের থাকবে, এবং তার যে নর্মাল অ্যাক্টিভিটিস, যে মুভমেন্ট করবে, এবং সে বুকে দুধ খাওয়ার জন্য উদ্গ্রীব থাকবে, এগুলি একটা সুস্থ নবজাতকের লক্ষণ। এগুলি বাইরে গেলেই অসুস্থতার লক্ষণ ফুটফুটে উঠবে আর কি। হ্যাঁ স্যার, দেখা যায় যে যখন একটি ছোট বাচ্চা জন্ম নেয়, তখন পরিবারের সবাই খুব আনন্দে থাকে, এবং তারা দেখা যায় ওই আনন্দে শরিক হতে গিয়ে অনেক সময় ফুল টুল বিভিন্ন ধরনের উপহার সমগ্র নিয়ে হসপিটালে চলে যায় একদম, এবং বাচ্চাটাকে কোলে নেওয়ার সবার মধ্যে একটা আগ্রহ থাকে। তো এই যে অ্যাসেপ্টিক ওয়েতে প্রপারলি কোলে না নেওয়া, বা এই যে বাচ্চাটাকে একটু অনেক মা খালারা মধু খাইয়ে দেয়, এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখেন? হ্যাঁ, থ্যাংক ইউ, তোমার সুন্দর কোশ্চেন। আমি বললাম, যেটা প্রথমে বলেছিলাম, যে নবজাতক কিন্তু একটা আনন্দের বার্তা নিয়ে আসে পরিবারে। তো সেই আনন্দের বার্তাটা যদি
প্রপারলি আনন্দটা উদযাপন করা না হয়, অতিরিক্ত মাত্রায় উদযাপন করা, তখন কিন্তু বাচ্চার জন্য আস্তে আস্তে সমস্যা তৈরি হবে। যেমন তুমি যেটা বললা কোলে নেওয়াটা নিবে হয়তো পরিবারে 1-2 জন নিবে, সেটা অবশ্যই হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে, হ্যাঁ, তার ড্রেস আপটাও যেন ক্লিন থাকে, কোলে নিবে। কিন্তু সে যদি হাত না ধুয়ে কোলে নেয় এবং তাকে বাচ্চাকে খুব মুখটা কাছে নিয়ে চুমু দিতে যায়, তখন দেখা যাবে যে তার মুখ থেকে জার্ম বাচ্চার শরীরে ঢুকে যাবে, তার হাতে যে জীবাণু থাকে জীবাণু বাচ্চার শরীরে ঢুকে যেতে পারে। তারপর যেটা বললা যে আমাদের সে মানে হওয়ার পরে মুখে মধু দিতে চায়, ভাবে যে বড় হলে সে মধুর মতো সুন্দর মিষ্টি করে কথা বলবে। এটা একটা ডেঞ্জারাস প্র্যাকটিস, কারণ মধুটা 1 বছর আগে দেওয়া নিষেধ, কারণ মধুতে কিছু জার্ম, পার্টিকুলারলি বটুলিজম তোমার নাম শুনেছ, সেটা থাকতে পারে, কারণ দীর্ঘদিন যদি বাসায় মধুটা থাকে এর মধ্যে কিছু জার্ম গ্রো করতে পারে, তো সেখান থেকে কিন্তু বাচ্চাটা অ্যাটাক হয়ে যেতে পারে, হ্যাঁ। তো এই জন্য মধু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই কুল থেকে ওই কুলে নিয়ে যাওয়া, বাচ্চার জন্য ফুল নিয়ে আসা, এগুলি কোনো প্রয়োজন নেই। বাচ্চাকে যত কম সংখ্যক ফ্যামিলি মেম্বার তাকে হ্যান্ডেল করবে ততই ভালো, 1-2 জন কোলে নিবে। আর জন্মের পরে তার মধুর চেয়ে মিষ্টি বলবো, মধুর চেয়ে অত্যন্ত উপকারী জিনিস শাল দুধ, যেটা কলোস্ট্রাম, ওইটা খাওয়াবো। ওইটা খাওয়ালে বাচ্চা মধু থেকে শুরু করে ভিটামিনস, অ্যান্টিবডি সব কিছু পেয়ে যাবে, হ্যাঁ, এর মধ্যে সবই আছে। এই জিনিসটাই আমাদের মাথায় ঢুকাতে হবে যে মধু দরকার নেই। মায়ের আল্লাহ তাআলা বাচ্চা পৃথিবীতে আসার আগে তার মায়ের ব্রেস্টের মধ্যে যে পরিমাণ খাবার রেখে দিয়েছে কলোস্ট্রাম, এটা মধুর চেয়ে 1000 গুণে ভালো। ওইটা দিয়ে যদি শুরু করা যায়, বাচ্চাটা একটা ভালো খাবারও পাবে, তার অ্যান্টিবডি গ্রো করবে, রোগবালাইয়ের বিরুদ্ধে তার প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং বাচ্চাটাও রোগবালাই থেকে বেঁচে যাবে। আচ্ছা স্যার, ব্রেস্ট মিল্কটা তো অনেক ইম্পর্ট্যান্ট এবং আমরা জানি যে প্রথম 6 মাস এক্সক্লুসিভ একটা ব্রেস্ট ফিডিং করতে হয়। ব্রেস্ট ফিডিং নিয়ে যদি একটু কিছু বলতেন যে করার নিয়মটা কি, মা কিভাবে প্রপারলি বাচ্চাটাকে দুধ খাওয়াতে পারে এই ব্যাপারে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আসলে বুকের দুধ যেটা হচ্ছে ন্যাচারালি বাচ্চা হওয়ার সাথে সাথে কিন্তু মায়ের ব্রেস্ট যে মিল্কটা ফ্লোটা বাড়তে থাকে, এটা অ্যাকচুয়ালি ন্যাচারাল প্রসেস। তো সেটা খাওয়ার জন্য আবার কিছু মানে নিয়ম মেনে চললে ভালো, যেটা হচ্ছে আমরা অ্যাটাচমেন্ট পজিশন বলি। অ্যাটাচমেন্ট, বাচ্চাটাকে ভালো করে মায়ের বুকের সাথে যে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচটা কীরকম, যে সেই জন্য তার ঠোঁটটা যেন খোলা থাকে, সেই জন্য পুরা এরিওলা সহ নিপলটা যেন সে ধরে বাচ্চাটা, এবং বাচ্চা যেন মায়ের খুব কাছাকাছি থাকে, বাচ্চাটাকে মা খুব ক্লোজলি ধরবে, হ্যাঁ। তো এরকম পজিশন অ্যাটাচমেন্টটা যদি সুন্দর হয় তাহলে বাচ্চা কিন্তু সহজে ব্রেস্ট ফিড করতে পারবে। আর যদি মায়ের কোনো প্রবলেম থাকে, কিছু মায়েদের কিছু প্রবলেম থাকে, যেমন ইনভার্টেড নিপল থাকতে পারে, ক্র্যাক নিপল থাকতে পারে, সেক্ষেত্রে কিছু হেল্পিং হ্যান্ড লাগবে, বিশেষ করে নার্স এবং ডক্টররা হেল্প করলে এটা সম্ভব। তো যদি প্রপারলি পজিশন অ্যাটাচমেন্ট মেনটেন করে ব্রেস্ট ফিডিং করানো শুরু করে, বুকে দুধ আসবে, এটা একটা ন্যাচারাল প্রসেস। বাচ্চা যখন হোয়েন দ্য বেবি মানে টাচেস দ্য নিপল, বাচ্চা যখন মায়ের নিপলে টাচ করবে তখন কিন্তু অটোমেটিক হরমোনাল একটা মানে রেসপন্স শুরু হয়ে যায়, অক্সিটোসিন, প্রোলাক্টিন রিলিজ হতে থাকে, ব্রেনে চলে যায় সিগন্যাল। আমরা জানি পোস্টেরিয়র পিটুইটারি থেকে, হ্যাঁ, সেই অক্সিটোসিন আর অ্যান্টেরিয়র পিটুইটারিতে প্রোলাক্টিন রিলিজ হতে থাকে। প্রোলাক্টিন এসে কিন্তু মিল্ক ফ্লোটাকে বাড়াতে থাকে, আর অক্সিটোসিন মানে মায়োএপিথেলিয়াল সেলগুলোকে কন্ট্রাক্ট করতে থাকে। তো অটোমেটিক বাচ্চা যতক্ষণ সাক করতে থাকবে হরমোনাল প্রসেস চলতে থাকবে এবং বাচ্চা ব্রেস্ট মিল্ক পেতে থাকবে। এটার জন্য মানে কোনো রকম আলাদা কোনো মানে সিস্টেমের কিছু নেই, একটা ন্যাচারাল সুন্দর সিস্টেম। 6 মাস যদি বাচ্চা সাকিং করে, বাচ্চা মায়ের ব্রেস্ট মিল্ক আসবেই, না আসার কোনো কারণ নেই। আমাদের দেশে যেটা হচ্ছে কমন একটা ধারণা যে প্রথম মিল্ক আসতেছে না, মনে হচ্ছে যে আসলে কলস্ট্রাম প্রথম 3 দিন কলস্ট্রাম আসে, আর কলস্ট্রাম যেটা শাল দুধের পরিমাণ খুবই কম, দেখা যাচ্ছে 1 ফুটা শাল দুধ কিন্তু নর্মাল মিল্কের চেয়ে অনেক বেশি ঘন থাকে এবং এটার অ্যান্টিবডি এবং কন্টেন্টস অনেক বেশি থাকে। সুতরাং 1 ফুটা খেয়ে কিন্তু বাচ্চা অনেকক্ষণ ভালো থাকতে পারবে, তার যে বাচ্চার যে এনার্জি লেভেলটা অনেক বাড়বে। সুতরাং প্রথম দিকে যে মনে করো 1-2 দিন মিল্ক আসতেছে না, মনে হয় বাচ্চা দুধ পাচ্ছে না, কৌটা দুধ নিয়ে আসো, হ্যাঁ, নানা নিয়ে আসে একটা, দাদা নিয়ে আসে একটা, খালা নিয়ে আসে এক কোম্পানি, তাদের 4টা কোম্পানি দুধ নিয়ে আসে যে খাওয়ানোর জন্য। এটা কিন্তু খুবই একটা ব্যাড প্র্যাকটিস। বাচ্চাকে যদি প্রপারলি অ্যাটাচমেন্ট পজিশন মেনটেন করে দুধ খাওয়ানো শুরু করে, 1-2 দিনের মধ্যে স্ট্যাবলিশ হয়ে যাবে এবং বাচ্চার চমৎকারভাবে সে ব্রেস্ট মিল্ক পাবে এবং বাচ্চা আস্তে আস্তে হাসি খুশি থাকবে, কোনো রকম প্রবলেম ফিল করবে না। এবং 6 মাস এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করাতে পারবে, 1 ফোঁটা পানিও দরকার নাই, আর মধু, মিষ্টির পানি, চিনির পানি, মানে যেটা ওই যে সরিষার তেল, কিছু খাওয়ার দরকার নেই। বাচ্চা এক্স্যাক্টলি, পৃথিবীতে যত প্রাণী আসে পৃথিবীতে সবাই কিন্তু তার ন্যাচারালি ব্রেস্ট মিল্ক করে। আমরা যদি পাশে অনেকে গাভী পালে, গাভীর বাচ্চারা যখন ডেলিভারি হয় সে কিন্তু ব্রেস্ট মিল্ক করে, তারপরে একটু বড় হলে গাভীর সাথে খড়কুটা ঘাস পাতা খেতে থাকে, তার জন্য কিন্তু কোনো ফর্মুলা মিল্ক লাগে না, স্পেশাল কোনো মানে কমপ্লিমেন্টারি ফিডিংও দরকার পড়ে না, ন্যাচারালি বড় হয়। মানুষও কিন্তু একটা ন্যাচারাল অ্যানিমেল, হ্যাঁ, সে একটা মানে যেটা মানুষও কিন্তু আলাদা কিছু না, মানুষ কিন্তু যে ন্যাচারালি ফলো করে মায়ের ব্রেস্ট মিল্ক করবে, একটু বড় হলে আস্তে আস্তে কমপ্লিমেন্টারি ফিডিং খাবে, সে কিন্তু বড় হবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। আর ব্রেস্ট মিল্কের উপকারিতা বলতে গেলে তো মানে কয়েক ঘন্টা
চলে যাবে যে এটার এত বেনিফিট। হ্যাঁ, এত বেশি বেনিফিট। Exactly. স্যার অনেক কিছু শুনলাম ব্রেস্ট মিল্কের ব্যাপারে, এবার একটু আমাদের যদি অল্প করে বলতেন যে নবজাতকদের গোসল করার ব্যাপারটা নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন থাকে যে কি পানি ব্যবহার করব, গরম না ঠান্ডা, বা কি অ্যান্টিসেপটিক সলিউশন ব্যবহার আচ্ছা, করব, চুলটা কিভাবে কাটবো, এই ব্যাপারগুলো যদি একটু হ্যাঁ এটা ঠিক। আসলে অ্যাকচুয়ালি নবজাতকের ব্যাপারে কিছু গাইডলাইন আমাদের দেশে তৈরি হয়েছে যে আমরা সবাই যেটা চাই জন্মের পরপর আগে আমরা দেখেছি বা শুনেছি যে ডেলিভারির পরপরে বাচ্চার গায়ে কিছু বার্নিক্স টাইপের যেটা এক ধরনের গ্রিজি থাকে, সবাই এটা তুলতে চায়, মনে করে এটাকে অয়েল দিয়ে গোসল করে তাড়াতাড়ি ক্লিন করতে হবে, জন্মের পরে ক্লিন করতে চায়, গোসল করাতে চায়। এটা খুবই ব্যাড প্র্যাকটিস। এখন আমাদের যেটা গাইডলাইন, প্রথম 72 ঘন্টা গোসল দেওয়ার কোনো দরকার নেই, 72 ঘন্টা পর বাচ্চাকে প্রথম গোসলটা দিবে। হ্যাঁ, এবং সেটা গোসলের পানিটা হবে ফুটানো পানিটা যেটা 30 ডিগ্রি টেম্পারেচারে পানিটাকে ফুটাতে হবে, সেই পানিটা ঠান্ডা করে আবার গোসলের সময় একটু কুসুম গরম করে করাবে। আর গোসলটা খুব দ্রুত করিয়ে ফেলবে, খুব যত দ্রুত করানো যায় করে বাচ্চাটাকে খুব দ্রুত আবার শুকিয়ে ফেলতে হবে, যাতে বেশিক্ষণ ভিজানো থাকে, কারণ টেম্পারেচার ফল করে যাবে। আর চুল কাটার যে ব্যাপারটা হচ্ছে, এটা আমাদের দেশে এটা চুল কাটার একটা আছে, এটা রিলিজিয়াসলিও আছে যে চুলটা তাড়াতাড়ি কেটে দিয়ে ওই চুলের পরিমাণ সোনারূপা মানে ছদ্গা করে দেওয়া, এটা ভালো প্র্যাকটিস। তবে চুলটা যেটা হচ্ছে সব কিছুই মানে সেটা হচ্ছে ধর্মীয় হোক বা ডাক্তারিদের মতের যে ভাষ্যমতে হোক, 1 মাস কমপ্লিট হওয়ার পরে, 1 মাস হয়ে যাওয়ার পরে একবার একটা শেপ করে ফেলা যায়। এরপরে বারবার শেপ করে ন্যাড়া করার কোনো দরকার নেই। চুল বড় হবে একটু ছোট করে দেবে, যে আমাদের সেটা টেন্ডেন্সি কিছুদিন পর পরই একদম ন্যাড়া করে দেওয়া, ধারণা থাকে যে ন্যাড়া করে দিলে ঘন চুল উঠবে অথবা সর্দি কাশি কম লাগবে। এটা কিন্তু এটা বাজে ধারণা, বরঞ্চ মানে স্কাল্পের ক্ষতি হয়, স্কাল্প ইনজুরি হতে পারে, ইনফেকশন হতে পারে। এই জন্য একবার 1 মাস পরে শেপ করুক, ওকে ফাইন। এরপরে আর এত বারবার শেপ করার দরকার নেই, ওইটাকে ছোট করে দিলেই হবে। হ্যাঁ, তাহলে চুলটাও ভালো থাকবে আর বাচ্চারও ইনজুরি হওয়ার চান্স থাকবে না। এটা একটা প্রপার ইয়ে। আর গোসলের জন্য যেটা বললাম, গোসল অবশ্যই ফুটানো পানি দিয়ে গোসল করাতে হবে, একটু কুসুম গরম করে, তাহলে বাচ্চার জন্য ভালো। আর একেবারেই মানে এই জিনিসটা মেনটেন করলে সাধারণত পানি রিলেটেড যে প্রবলেমগুলো, যেমন গোসল করার সময় নাকে চলে যায়, মুখে চলে যায়, অনেক সময় বাচ্চারা একটু বড় বাচ্চারা খেয়েও ফেলে পানিটা, সেখান থেকে ইনফেকশন হতে পারে। যদি ফুটানো পানিটা ইউজ করে তাহলে কিন্তু তার এই প্রবলেমগুলি হবে না, অসুবিধাটা হবে না। আচ্ছা স্যার, স্যার আমাদের যদি একটু বলতেন যে যেহেতু একটা নবজাতক মানে ছোট্ট একটি শিশু খুবই ভালনারেবল একটা স্টেটে থাকে, সো এমন একটি বাচ্চার কি কি ধরনের অসুখ বিসুখ হতে পারে বা কি কি ধরনের রোগ হলে তার মা নিজেই বাসায় বসে ট্রিটমেন্ট করতে পারবে, আর কোন ধরনের অসুখ বিসুখ হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? এক্স্যাক্টলি। আসলে অ্যাকচুয়ালি আমরা বলি যে মাকে যদি আমরা টিচ করতে পারি, আমি বলি মাদার ইজ দ্য বেস্ট টিচার, মাদার ইজ দ্য বেস্ট ডক্টর ইফ উই ক্যান ট্রিট দেম আর টিচ দেম। কারণ মাকে যদি আমরা কিছু শেখাতে পারি, আসলে মা যেই সাবজেক্টে হোক না কেন, সে যদি কম পড়াশোনা করে, সে যে সাবজেক্টে হোক, আমরা যদি সবাই মিলে ডক্টর, নার্স, হেলথ ওয়ার্কাররা যদি মাকে কিছু জিনিস শেখাতে পারি, তাহলে মা কিন্তু প্রাইমারি একটা প্রবলেমগুলো বুঝে সে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে এবং সে কিছু জিনিসের সমাধান হয়তো সে শুরু করতে পারবে, বাকিটা সে একজন স্পেশালিস্টের হেল্প নিতে পারবে। তো মাকে বোঝানো খুবই ভালো কিছু জিনিস, যেমন একটা আমাদের মা এবং মায়ের সাথে যারা থাকে, যারা বাসায় নর্মাল ডেলিভারি করে, যেমন এখন করোনাকালীন অলমোস্ট বেশিরভাগই ডেলিভারির চেষ্টা করা হচ্ছে, মানুষ হসপিটালে বয়ে আসতে চাচ্ছে না, বাড়িতে নর্মাল ডেলিভারি করা হচ্ছে অথবা সেন্টারে নর্মাল ডেলিভারি করা হচ্ছে, মানে বাসায় কিন্তু ডেলিভারি হারটা করোনার সময় বেড়ে গেছে। তো কিছু জিনিস অবশ্যই মনে রাখা উচিত যে বাচ্চাদের ডেলিভারির সময় ক্লিন লাইন্সে মেনটেন করা, যে বাচ্চা যেখানে ডেলিভারি হবে ওই জায়গাটাকে ক্লিন রাখা, যে ডেলিভারি করবে তার হাতটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া, নাভিটা যে বাঁধবে নাভির জন্য যে সুতা যদি হয় সুতাটাকে ফুটিয়ে নেওয়া, আর যে ক্লাম্প পাইলে খুবই ভালো। আর এটাকে নাভিটা কাটার জন্য অবশ্যই নতুন একটা ব্লেড নিয়ে সেটাকে পানিতে ফুটিয়ে নেওয়া, তাহলে কিছু ইনফেকশন থেকে সে বেঁচে যাবে। বিশেষ করে আর ডেলিভারির সাথে সাথে বাচ্চারা কাঁদলো কি না, এটা মা এবং মায়ের সাথে যারা থাকে তাদের জানা উচিত। যে জন্মের পর আমরা চাই বাচ্চা হয়ে সাথে সাথে কাঁদবে, জাস্ট আফটার বার্থ 1 মিনিটের মধ্যে, 1 মিনিটের পার বেশি হলে কিন্তু এটা ডিলেট ক্রাই হয়ে যাবে। এমন একটু দেরিতে কাঁদা মানে হচ্ছে তার যে কাঁদা মানে হচ্ছে না কাঁদা হচ্ছে বাচ্চার বডিতে অক্সিজেনের ঘাটতি পড়ে যাওয়া, হাইপোক্সিয়া হওয়া, যেটা আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় বলি পেইনেটার অ্যাসফিক্সিয়া। তো এটা কিন্তু খুবই খারাপ, যেটা হচ্ছে অ্যাসফিক্সিয়ার জন্য সবচেয়ে বেশি যে অ্যাটাক হয় ব্রেন, নিউরোলজিটা বেশি অ্যাটাক হয়, নার্ভ সেলগুলি অ্যাটাক হয়, এটা আমরা হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি হতে হয় যে অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে খিঁচুনি হতে পারে, বাচ্চা হাইপোক্সিয়া হয়ে খিঁচুনি হতে পারে। এই জন্য যদি দেরিতে কাঁদে, 1 মিনিটের বেশি চলে যায়, বাচ্চা কাঁদছে না, তাহলে অবশ্যই বাচ্চাকে কিন্তু নিকটস্থ শিশু হসপিটালে বা শিশু স্পেশালিস্টের কাছে দেখাতে হবে। কারণ হচ্ছে এটা কিন্তু খুব ডেঞ্জারাস, শুধু ইমিডিয়েট না, এটা লং টার্ম ইফেক্ট হবে। এই বাচ্চা হাইপোক্সিয়ার যে বিভিন্ন ধরনের সিকুলি আমরা জানি, মানসিক প্রতিবন্ধিতা দেখা দিতে পারে।
তো এটা খুব ডেঞ্জারাস। এই জন্য এটা হচ্ছে প্রথম ডেলিভারির পর বাচ্চা কাঁদলো কিনা এটা কিন্তু মা এবং মায়ের সাথে যারা থাকবে তাদের অবশ্যই নোটিস করতে হবে এটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা যে প্রবলেম সমস্যাগুলির মধ্যে যে বাচ্চা যদি কোনো কারণে ডেলিভারি যে স্পেসটা ইনফেকশাস থাকে অথবা তাহলে কিন্তু বাচ্চা যেটা নবজাতকের সেপ্টিসিমিয়া বলে, সেপসিস যেটা বলে, বাচ্চা খেতে যে বাচ্চা বুকে দুধ ধরেছে হঠাৎ করে খাওয়া ছেড়ে দেবে, বাচ্চা নড়াচড়া কমে যাবে, বাচ্চা খুব ঠান্ডা হয়ে যেতে পারে অথবা জ্বরও আসতে পারে, হাইপারথার্মিয়া হতে পারে। বাচ্চা যেহেতু নবজাতকের জ্বরের চেয়ে ঠান্ডা হয়ে যাওয়ার প্রবণতা বেশি, নড়াচড়া কমে যাচ্ছে, বাচ্চা বুকে দুধ টানতে পারছে না, এগুলো তো প্রাথমিক লক্ষণ। একটা মা যদি দেখে যে বাচ্চা বুকে দুধ আগে টানতে এখন টানছে না, নড়াচড়াটা কম, নিঃশ্বাসে পড়ে থাকে, এটা কিন্তু সেপ্টিসিমিয়ার প্রাথমিক লক্ষণ। সে কিন্তু খুব দ্রুত ডাক্তারের সাথে যেতে পারে এবং ডাক্তার সাহেব যদি ট্রিটমেন্ট করে রেসপন্স খুবই ভালো। আর যদি দেরি করে তাহলে কিন্তু অনেক ডেঞ্জারাস কনসিকুয়েন্স হতে পারে। আর যেটা হচ্ছে যে সাধারণত দ্বিতীয় থেকে তৃতীয় দিন একটা নবজাতকের যেটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার, শতকরা একটা সুস্থ নবজাতক কিন্তু 60% নবজাতকের জন্ডিস দেখা যেতে পারে। নবজাতকের জন্ডিস এটা কিন্তু বড়দের যে ভাইরাল জন্ডিসের মতো না, এটা হচ্ছে নবজাতকের জন্ডিস, কারণ তাদের লিভারটা প্রিমেচিউর থাকে, এনজাইম ডেভেলপ করে না, যার কারণে বিলিরুবিনটা কনজুগেশন হতে পারে না। তো আমি ওই যার কারণে তার জন্ডিস ডেভেলপ করে, এটা কিন্তু খারাপ কিছু না, এটাও নোটিস করতে হবে যে একটা নর্মাল জন্ডিস 3 দিনের সেকেন্ড থেকে থার্ড ডেতে ডেভেলপ করলো, এটা গ্র্যাজুয়ালি 7 দিনের মধ্যে চলে যাবে। কিন্তু যদি জন্ডিসটা খুব বেশি মাত্রায় হয়, দেখা যাচ্ছে যে মুখ হলুদ হয়ে গেলো, বডি হলুদ হয়ে গেলো, পায়ের পাতা হাতের পাতা হলুদ হয়ে গেলো, সেটা কিন্তু লেভেলটা অনেক বেশি। আমরা যদি একটা বাচ্চার চোখ মুখ হলুদ হলো মোটামুটি 5 মিলিগ্রাম ধরে নিই, যে চেস্ট পর্যন্ত আসলো, বুক পর্যন্ত আসলো আমরা 10 ধরে নিই, 10 মিলিগ্রাম বিলিরুবিন। একটা অ্যাবডোমেন আসলো যে 15-এর মতো, যখনই দেখা যাবে যে হাতে এবং পায়ের তালুতে চলে আসছে, সেটা কিন্তু অলমোস্ট 20 মিলিগ্রাম পার ডে, অনেক বেশি। এই জন্ডিস কিন্তু যেমন স্বাভাবিক প্রবলেম হয় না, আবার একটু বেশি হয়ে গেলে কিন্তু এই বিলিরুবিনটা ব্রেনে ঢুকে ব্রেনের কিন্তু ক্ষতি করতে পারে, যেটা কার্নিকটারাস একটা রোগ আছে, যার কারণে বাচ্চার ডেভেলপমেন্ট মারাত্মকভাবে ডিলে হবে, ভবিষ্যতে সেরিব্রাল পলসি ডেভেলপ করতে পারে, তার মানসিক প্রতিবন্ধকতা দেখা দিবে। এই জন্য জন্ডিসটাকে অনেক সময় গ্রামে বা সব জায়গায় মনে করে জন্ডিস রোদে দিলেই সেরে যাবে, তারা এটাকে পাত্তা দিতে চায় না যে রোদে দিলে ঠিক হয়ে যাবে। যে নর্মাল যদি ফিজিওলজিক্যাল জন্ডিস হয় 7 দিনে ভালো হয়, কিন্তু যদি এটা এক্সাজারেটেড ফিজিওলজিক্যাল মানে ফিজিওলজির মধ্যে আবার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট লাগবে। আবার কিছু প্যাথোলজিক্যাল কারণও থাকতে পারে, যে মায়ের যদি ও গ্রুপ থাকে, বাচ্চা যদি এ বা বি হয়, অথবা মায়ের ও নেগেটিভ থাকে বা যে কোনো নেগেটিভ ব্লাড গ্রুপ থাকে, মায়ের ও এ বি, মায়ের নেগেটিভ ব্লাড গ্রুপের সাথে বাচ্চা যদি পজিটিভ ব্লাড গ্রুপ ডেভেলপ করে, সেক্ষেত্রেও কিন্তু দ্রুত জন্ডিস ডেভেলপ করতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে জন্ডিসটা কিন্তু অবশ্যই নোটিস করতে হবে মাকে এবং যারা মায়ের সাথে কেয়ার গিভার থাকে, এবং এটা নিকটস্থ হসপিটাল বা শিশু বিশেষজ্ঞকে জানাতে হবে। তো একটা তো গেল ডিলেট ক্রাইয়ের একটা ব্যাপার, তারপর সেপ্টিসিমিয়া গেল আর জন্ডিস, এই তিনটা হচ্ছে মোটামুটি কমন। এছাড়া কিছু জন্মগত প্রবলেমের কারণে মায়ের যদি ডায়াবেটিস থাকে, সেই বাচ্চা কিন্তু ডেলিভারির পরে বাচ্চারা ম্যাক্সিমাম সময় মায়ের ডায়াবেটিস থাকে, বাচ্চাটা বড় হয়, সে বাচ্চা কিন্তু দ্রুত সুগার ফল করতে পারে। এটা কিন্তু ডক্টরকে ইনফর্ম করতে, মায়ের এক্স্যাক্টলি হাইপোগ্লাইসেমিয়া, সুগার ফল করে বাচ্চা ঘেমে যাবে, বাচ্চা কিছু নিয়ে হতে পারে। তো যদি মায়ের ডায়াবেটিস থাকে, সেটা কিন্তু অবশ্যই সেই বাচ্চাটাকে ডাক্তারদের অবজারভেশনের মধ্যে রাখতে হবে। এছাড়া কিছু জন্মগত ত্রুটি নিয়ে ডেভেলপ করতে পারে, যেমন জন্মগত হার্ট ডিজিজ নিয়ে আসতে পারে। যদি জন্মগত হার্ট ডিজিজ নিয়ে আসে, বিশেষ করে সাইনোটিক হার্ট ডিজিজ, বাচ্চা ডেলিভারির পরই দেখা যাবে যে বাচ্চার ঠোঁট নীল হয়ে গেছে, তারপরে আঙ্গুলগুলি নেল বেডগুলি তার নীল হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই নোটিসেবল এবং ডাক্তারকে জানাতে হবে। তো আরও এছাড়া মোটামুটি অন্যান্য জন্মগত ত্রুটি হয়, এগুলি আমরা ডিটেলসে না গেলাম। তো এর মধ্যে যদি বাবা মা অথবা এই কয়েকটা ডিজিজ যদি তারা মোটামুটি কিছু প্রাথমিক লক্ষণ জেনে নিতে পারে এবং দ্রুত নিকটস্থ হসপিটাল বা ডাক্তারকে জানায়, তাহলে কিন্তু মোটামুটি বাচ্চাকে খুব দ্রুতই সেভ করতে পারবে। অবশ্যই স্যার এতগুলো কারণ মানে সমস্যা বললেন। বাচ্চাদের তো জ্বর হতে দেখা যায় নবজাতকের অনেক সময়, বা নবজাতকের মাথাটা দেখা যায় এমনিতেই গরম থাকে, তো কখন বুঝবো যে ওর আসলেই জ্বর হয়েছে আর কখন বুঝবো যে না এটা নর্মাল মানে মাথাটা? এক্স্যাক্টলি, মায়েদের খুব কোশ্চেন, তুমি একটু ভালো কোশ্চেন করেছো। প্রায় বলে যে বাচ্চার মাথা খুব গরম থাকে। মাথাটা যেটা হচ্ছে কি, বাচ্চাদের বিশেষ করে নবজাতক থেকে শুরু করে আলটিমেটলি 5 ইয়ার্স পর্যন্ত বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু খুব দ্রুত হয়। দেখা গেছে একটা বাচ্চা 3 বছরের মধ্যে অলমোস্ট 90% ব্রেনের যে ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়। ব্রেনের যে টিস্যুটা, যেটা নিউরোনাল যেটা টিস্যু, যেটা নিউরন ডেভেলপ করে 90% অলমোস্ট 3 ইয়ার্সে, 5 ইয়ার্সে অলমোস্ট 95% 98% ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়। তারপরে যেটা হচ্ছে আস্তে আস্তে নিউরোনাল কানেকশন বাড়ে, ডেন্ড্রাইট, এক্সন, এগুলি কানেক্টিভিটি বাড়তে থাকে। তার যে যত ডেভেলপমেন্ট মানে বয়স বাড়বে, তার ম্যাচুরেশন বাড়বে, নার্ভাস নার্ভ সেলের, এবং তার কানেক্টিভিটি বাড়তে থাকবে। ইনিশিয়ালি তো ব্রেন ম্যাটার বাড়তে থাকে। এই জন্য যেহেতু ব্রেন ম্যাটার বাড়তে থাকে, ব্রেনের গ্রোথটা খুব বেশি হয়। দেখা যাচ্ছে এটা বাচ্চার ব্রেন এক্স্যাক্টলি, দেখা যাচ্ছে এটা 5 বছরে একটা বাচ্চা তার বাবার টুপি পরতে পারে প্রায়,
মাথা যে ক্যাপটা পড়তে পারে, কারণ মাথাটা এত দ্রুত ডেভেলপ করে। এই জন্য মাথাতে যেহেতু গ্রোথ বেশি হয়, নিউরোনাল টিস্যুর গ্রোথটা বেশি হয়, এই জন্য মেটাবলিজমটা বেশি হয়, এই জন্য মাথাটা একটু নর্মালের চেয়ে একটু গরম অনুভূত হয়। কিন্তু এটা কিন্তু জ্বর না, জ্বরটা আমাদের টেম্পারেচার মাপতে হবে। একটা নবজাতকের যেটা হচ্ছে, একটা বাচ্চার যেটা হচ্ছে 97 থেকে 99.5, 97.7 থেকে 99.5 ডিগ্রি নর্মাল টেম্পারেচার থাকে। তো 99.5 হলে এবং 99.5 এর উপরে গেলে কিন্তু আমরা জ্বর বলি। হ্যাঁ, 100 ডিগ্রি হলে এটা জন অনুভূত হবে, সেক্ষেত্রে তাপমাত্রা মাপতে হবে। আইদার টাচ এখন টাচ থার্মোমিটার পাওয়া যায়, দৌড়লে ওঠে, তো বডিতে যা উঠবে তার থেকে 1 যোগ করতে হবে, অথবা আর্মের নিচে, অথবা বাচ্চাদের আর্মের নিচে ভালো, জিব্বাতে দেওয়াটা খুব রিস্কি, বাচ্চার কামড় দিয়ে ভেঙে ফেলতে পারে। তো যদি 100 ডিগ্রি টেম্পারেচার ওঠে সেটা কিন্তু জ্বর। এর আগে কিন্তু এটাকে আমরা জ্বর বলবো না। মাথাটা গরম থাকা মানে জ্বর না, এটাও আমি যেটা মেকানিজমটা বললাম, যেটা মাথাটা ওই মেটাবলিজমের জন্য গরম থাকে। তো মায়েদেরকে লক্ষ্য রাখতে হবে, মাথা গরম হলে ভয় পাওয়ার কিছু নেই। আপনি জ্বরটা মাপবেন, বাচ্চার বগলের নিচে আপনি থার্মোমিটার দিয়ে মাপবেন, যদি 100 ডিগ্রি টেম্পারেচার হয় সেটা কিন্তু জ্বর। সেক্ষেত্রে আপনি জ্বরের জন্য ট্রিটমেন্ট নিতে পারবেন। জি স্যার। স্যার, যদি একটু আমাদের বলতেন যে একটি নবজাতক শিশু এবং একটি বড় শিশুর মধ্যে জ্বরের কি পার্থক্য বা কি তারতম্য দেখা যায়, বা যে জ্বরের লক্ষণগুলো তারতম্য কি হতে পারে? জি, আসলে নবজাতকের জ্বরটা কিন্তু একটু মানে বড় বাচ্চাদের থেকে একটু মানে অ্যালার্মিং। যেটা আমি বললাম, সাধারণত কিছু যেমন একটা জন্মের পর 1-2 দিনের মধ্যে অনেক সময় বাচ্চাদের একটু জ্বর হয়, এটা ডিহাইড্রেশন ফিভার বলি আমরা। বাচ্চা বুকের দুধ একটু পাচ্ছে কম, বাচ্চাকে আবার র্যাপিং করা হচ্ছে, বাচ্চা দেখা যাচ্ছে যে একটু জ্বর অনুভূত হচ্ছে, 100-101 উঠে গেছে। এটা কিন্তু খুব বেশি খারাপ কিছু না। আমরা যদি র্যাপিং মানে বেশি করে মোড়ানো পেঁচানোটা না করে বাচ্চাকে বারবার ব্রেস্ট ফিডিং করে, এটা চলে যায়। আর যদি বাচ্চার অ্যাক্টিভিটিস ভালো থাকে, বাচ্চার সাকিং ভালো, বাচ্চার মুভমেন্ট করে, রিফ্লেক্স ভালো, কালার ভালো, এভরিথিং ফাইন, ভয় পাওয়ার কিছু নেই। আর যদি যেটা বললাম, বাচ্চার জ্বর 101-102, তার সাথে বাচ্চা ব্রেস্ট ফিডিং করতে পারছে না, বাচ্চা নড়াচড়া করছে না, একদম নেতায় পড়ছে, গায়ের রংটা যেন কেমন দেখাচ্ছে, সো এগুলি কিন্তু অবশ্যই অ্যালার্মিং। সেপ্টিসিমিয়া, নিউনেটাল সেপসিস আমরা জানি, এটা খুব ডেঞ্জারাস। এটা যদি আমরা ইমিডিয়েট ট্রিটমেন্ট না করি, ইনফেকশনের কারণে তার সারা বডিতেই ইনফেকশন থাকে এবং ইভেন ব্রেনে ইনফেকশন ঢুকে যেতে পারে, সেক্ষেত্রে মেনিনজাইটিস হয়ে যেতে পারে, এতে কিছু নিয়ে দিতে পারে বাচ্চা। এটা কিন্তু একটা বড় বাচ্চাদের জ্বর কিন্তু সাধারণত ম্যাক্সিমাম ভাইরাল ডিজিজ হয়, ভাইরাল ফিভার হয়, সেটা কিন্তু অত দ্রুত খারাপ হওয়ার চান্স খুবই কম। কিন্তু নবজাতকের জ্বর কিন্তু এটা অ্যালার্মিং। যদি নবজাতকের জ্বরের সাথে আমি যে লক্ষণগুলি বললাম এগুলো যদি থাকে, তাহলে দ্রুত ট্রিটমেন্ট করতে হবে, এবং সেটা বাসায়ও সম্ভব না। সেক্ষেত্রে ভর্তি করে, প্রয়োজনে নবজাতক ইউনিটে ভর্তি করে তাকে ইনজেক্টেবল অ্যাডমিশন করে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিয়ে দ্রুত সারাতে হবে। তো আমাদের দেশে যেটা হচ্ছে, সবাই মনে করে যে একটা নবজাতক মাত্র একদিনে জ্বর আসলো, খেতে পারে না, এনআইসিউতে ভর্তি লাগবে, আইসিউর কথা শুনে কিন্তু ভয় পেয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি নবজাতকের যদি মানে সেপ্টিসিমিয়া হয়, জ্বর আসে, খেতে না পারে, দুর্বল হয়ে যায়, সেটা কিন্তু খুবই অ্যালার্মিং। সেক্ষেত্রে কিন্তু নবজাতকের ইভেন এনআইসিউতে ভর্তি হওয়া লাগতে পারে। এটা কিন্তু অনেক সব বাবা মা মানতে চায় না যে একদিনের জ্বর, একটু খাচ্ছে না, এখন আমি এনআইসিউতে ভর্তি করবো। অ্যাকচুয়ালি নবজাতকের ট্রিটমেন্টটা ওই সিরিয়াস ক্ষেত্রে এনআইসিউটাই লাগে, এবং দ্রুত ট্রিটমেন্ট করলে সেই রেসপন্সিবিলিটি খুবই ভালো। একদিন দেরি করা মানে তার জন্য ডেঞ্জারাস, ডেকে নিয়ে আসতে পারে। স্যার, একটা ফোন কল এসেছে, কলটা নিয়ে আসি। হ্যালো, ওয়েলকাম টু স্পাইস এফএম। আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। আচ্ছা, আই থিঙ্ক হয়তো উনি শুনতে পাচ্ছেন না বা এরকম কোনো কিছু। আমাকে যদি একটু বলতেন স্যার, যে নবজাতকে যেহেতু জ্বর হচ্ছে, সেই জ্বরটার কি কোনো ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করা সম্ভব কিনা, বা মানে প্রাথমিক অবস্থায় বাসায় বসে একজন মা কি করতে পারেন? অ্যাকচুয়ালি যদি নবজাতক যেটা 28 দিনের মধ্যে যদি জ্বর হয়, সেটা জ্বর হলে ইনিশিয়ালি যেটা হচ্ছে মায়ের যেটা কাজ, যেটা হচ্ছে বাচ্চাটাকে কুসুম গরম পানি দিয়ে এটাকে মুছে দেওয়া, মাথা থেকে পা পর্যন্ত স্পঞ্জ করে দেওয়া, এবং কিছু ক্ষেত্রে যদি প্রয়োজন হয় যে ঠিক আছে মানে জ্বরটা অনেক বেড়ে যাচ্ছে, প্যারাসিটামল আমরা দিতে পারি, প্যারাসিটামল। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ওই 10 থেকে 15 মিলিগ্রাম, 10 থেকে 15 মিলিগ্রাম পার কেজি হিসাব করে আমরা প্যারাসিটামল ড্রপ পাওয়া যায়, সেটা আমরা ইনিশিয়ালি দিতে পারি। তবে স্পঞ্জ করাটা বেশি ইম্পর্টেন্ট, স্পঞ্জ করে দিলে জ্বরটা নেমে যায়। হ্যাঁ, ইনিশিয়ালি সেটা করতে পারে, বাচ্চাকে বারবার ব্রেস্ট ফিডিং করাবে, প্রয়োজন হলে প্যারাসিটামল ড্রপ দিবে। আর অবশ্যই দ্রুত একজন নিকটস্থ বিশেষজ্ঞ অথবা শিশু হসপিটালে সে যোগাযোগ করবে, কারণ এটা কিন্তু নবজাতকের জ্বরটা কিন্তু অবশ্যই এটাকে আমরা অ্যালার্মিং মনে করি। হ্যাঁ, এটাকে নিয়ে বাসায় বসে থাকার কোনো সুযোগ নেই।
থ্যাংক ইউ স্যার। অনেকেই কিন্তু আমাদের মেডি কুইজের উত্তর করবার চেষ্টা করছেন, অনেকেই SMS করেছেন অলরেডি। মেন্টাল লিখেছেন 10 বিলিয়ন, আসলে অপশন ছিল 100 বিলিয়ন অ্যান্ড 86 বিলিয়ন। তারপর রিপা লিখেছেন 86 বিলিয়ন। আচ্ছা, ওকে, আমি আবারও একটু সবার জন্য বলে দিচ্ছি। আমাদের মেডি কুইজের আজকের প্রশ্ন, মানুষের ব্রেইনে কয়টি নিউরন থাকে? অপশন এ 100 বিলিয়ন, অপশন বি 86 বিলিয়ন। সো যেটা আসলে আপনার মনে হচ্ছে সঠিক বা সঠিক উত্তরটি কিন্তু আপনি আমাদেরকে SMS এর মাধ্যমে জানাতে পারেন। SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SFM স্পেস আপনার নাম স্পেস আপনার কুইজের অ্যান্সার, পাঠিয়ে দিন 26969 এই নম্বরে। আচ্ছা স্যার, আরেকটা কল হ্যাঁ, sure. নেওয়ার চেষ্টা করছি। হ্যালো হ্যালো, ওয়েলকাম টু স্পাইস FM। আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আচ্ছা, হয়তো বা লাইনটা কেটে গিয়েছে। হ্যালো, আচ্ছা, লাইনটা কেটে গিয়েছে স্যার। স্যার, আরেকটি ব্যাপার যেটা দেখা যায় নবজাতকদের মধ্যে খুব কমন একটা প্রবলেম হচ্ছে সর্দি কাশি। তো এই সর্দি কাশিটা আসলে কেন এত বেশি হয় নবজাতকদের মধ্যে? হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চাদের, যেটা হচ্ছে বাচ্চাদের ভাইরাল যে ইনফেকশনগুলি খুব বেশি হয়। সর্দি কাশির যেটা মানে প্রধানত কারণ হচ্ছে ভাইরাল ইনফেকশনগুলি। হ্যাঁ, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল হতে পারে। তো দেখা যাচ্ছে বাচ্চাদের যে ইমিউনিটিতে বাচ্চাদের একটা যেটা হচ্ছে একটা এনজাইম ডেফিসিয়েন্সি, লেসিথিন বলে, বাচ্চাদের বডিতে কম থাকে, লেসিথিন নামে একটা, যার কারণে বাচ্চাদের ইনেট ইমিউনিটিটা খুব কম ডেভেলপ থাকে। বড়দের তুলনায় বাচ্চাদের ইমিউনিটিটা ডেভেলপ কম থাকে, এই জন্য বাচ্চারা ভাইরাল বিরুদ্ধে তাদের ফাইট করার প্রবণতা কম, যার কারণে সহজেই বাচ্চারা কিন্তু ভাইরাস দিয়ে অ্যাটাক হয়ে যায়। বিশেষ করে বাচ্চাদের কমন কোল্ড এবং কাফের যে ম্যাক্সিমাম কারণ হচ্ছে ভাইরাস, যেমন রাইনো ভাইরাস ওয়ান অফ দ্য কমনেস্ট কজেজ অফ কমন কোল্ড ফর দ্য বেবি। এছাড়া কিছু অন্যান্য ভাইরাস আছে, যেমন ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, এডেনো ভাইরাস আছে। হ্যাঁ, তারপরে তোমার এই যে এখন হিউম্যান করোনা ভাইরাস, এখন তো মানে অ্যানিম্যাল করোনা ভাইরাস হিউম্যানে এসে পৃথিবীকে নাড়িয়ে দিচ্ছে। তো হিউম্যান করোনা ভাইরাস একটা যেটা কিনা মানে কমন কোল্ডের জন্য খুবই দায়ী। তো ম্যাক্সিমাম বাচ্চাদের ওই ভাইরাল দিয়ে হয়, এবং দেখা যাচ্ছে একটা বাচ্চা স্টাডিতে দেখা যাচ্ছে যে একটা বাচ্চা বছরে 6 বার মিনিমাম 6 বার তার ঠান্ডা সর্দি লাগবেই বছরে। আর কিছু 10 থেকে 15 বার বাচ্চা দেখা যাচ্ছে বছরে 12 বার, মানে প্রত্যেক মাসে একবার করে ঠান্ডা সর্দি লাগবে, জ্বর আসবে। ওই জন্য বাচ্চাদের সর্দি কাশি জ্বর এগুলো খুবই কমন। আমরা যারা প্র্যাকটিস করি বললাম না যে কিছু বাচ্চা আছে প্রত্যেক মাসে সর্দি কাশি লেগে যায়, আর কিছু বাচ্চা প্রতি 2 মাস পর পরই আসতে হয়, এবারে বছরে 6 বার লেগে যায়। তো সর্দি কাশিটা খুবই কমন, এটা নিয়ে ওরিট হওয়ার কিছু নেই। তো সর্দি কাশিতে বাবা মার যেটা করণীয় যেটা হচ্ছে যে শুধুতে বুঝতে হবে যে এটা নর্মাল সর্দি কাশি কিনা। যেমন সর্দি পড়বে, একটু কাশি হবে, তার জ্বর আসবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে জ্বরের জন্য যেটা বললাম, জ্বর আসলে ভালো করে কুসুম গরম পানি দিয়ে স্পঞ্জ করতে হবে। আমাদের সেটা ধারণা, সবাই মনে করে জ্বর আসছে গরম, তাকে ঠান্ডা পানি দিয়ে মুছে দেয়, এতে করে কিন্তু হবে না। একটু গরম পানি ইউজ করে, যেটা কিন্তু বডিতে যেন গরম পানিটা ইউজ করি, তার গরম পানির কারণে ব্যাধো ডাইলেশন হয়, যার কারণে ভিতর থেকে টেম্পারেচারটা ইভাপোরেশন হয়ে বের হয়ে যায়। ও আচ্ছা, যেটা হচ্ছে আমি সবসময় টিপস দিই যে আপনারা যখন বাচ্চার জ্বর আসবে, আপনি কুসুম গরম পানি নেবেন, ভালো করে ফ্যানটা ছেড়ে দিবেন, ফ্যানটা বাচ্চার জামা কাপড়গুলো খুলে ফেলবেন, মিনিমাম আধা ঘন্টা আপনি স্পঞ্জ করেন, দেখবেন যে জ্বর নেমে গেছে। আর সাথে প্যারাসিটামল খাইয়ে দেন, জ্বর নেমে যাবে। আমাদের যেটা হচ্ছে সবাই কী করে, ওষুধ খাইয়ে দেয়, ওষুধ খাওয়াচ্ছে, জ্বর তো কমছে না। ডাক্তার সাহেব 1 ঘন্টা পরে জ্বর কমছে না, দেখা যায় 3-4টা জামা কাপড় পরে রাখতেছে, কম্বল গায়ে দিয়ে রাখতেছে, ফ্যান সব বন্ধ করেছে, এসি ফ্যান সব বন্ধ, তো টেম্পারেচার বের হওয়ার সুযোগ পাচ্ছে না। জামা কাপড়টা খুলে দিতে হবে, ফ্যান ছেড়ে দিতে হবে, আর কুসুম গরম পানি দিয়ে স্পঞ্জ করতে হবে, যাতে করে ভিতর থেকে টেম্পারেচারটা ইভাপোরেশনের মাধ্যমে বের হয়ে যাবে। তো এই টেকনিক ইউজ করলে আধা ঘন্টার মধ্যে একটা বাচ্চার জ্বর কমতে বাধ্য, প্যারাসিটামল দিয়ে। আর সর্দির জন্য নর্মালি যে নাকটা একটু সর্দি পড়ছে, যদি একটু ব্লকেজ ফিল করে নর্মাল স্যালাইন ড্রপ পাওয়া যায়, বিভিন্ন নরসল নামে বিভিন্ন ড্রপ পাওয়া যায়, ড্রপটা দিয়ে নাকটা ক্লিন করে দিতে পারে। আর সাধারণত যদি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধের খুব একটা প্রয়োগ নেই, তারপরেও যদি বেশি নাক দিয়ে অজোরে ভারী ধারার মতো ঝরছে, সেক্ষেত্রে কিছু অ্যান্টিহিস্টামিন, ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন দেওয়া যায়। হ্যাঁ, যেটা ক্লোরফেনামিন, মেলিয়েট নামে বিভিন্ন কোম্পানির অ্যান্টিস্টা সিনামিন এগুলি পাওয়া যায়। তো এতে করে কিন্তু বাচ্চা মোটামুটি 2-3 দিন যদি আমরা প্যারাসিটামল স্পঞ্জ করি, অ্যান্টিহিস্টামিন একটু দিই, নাকটা ক্লিন করে দিই। আর একটু বড় বাচ্চা যেগুলো 6 মাসের পরে আমরা কিছু অক্সিমেটাজোলিন, ডাইলোমেটাজোলিন ড্রপ পাওয়া যায়, নেজাল ড্রপ, ওটা যদি আমরা দিই, তাহলে কিন্তু 2-3 দিনের মধ্যে বাচ্চা কিন্তু বাসায় মানে স্পঞ্জ করে যাবে, সুস্থ হয়ে যাবে। এছাড়া কিছু ন্যাচারাল রেমেডি, যেমন স্যুপ খাওয়ানো,
সুপের কিন্তু অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটিস আছে। তার মধু খাওয়ান, 1 বছরের বড় বাচ্চাদের কিন্তু আমরা 1 চামচ করে 2 বেলা মধু খাওয়াতে পারি, স্যুপ খাওয়াতে পারি, সাথে জিঙ্ক খাওয়াতে পারি। এগুলো কিন্তু বাচ্চার ইমিউনিটি বুস্ট আপ করে এবং বাচ্চাকে কিন্তু দ্রুত সুস্থ করে তোলে। তো আর এরপরও যদি দেখা যাচ্ছে 3 দিন চলে যাচ্ছে, রেসপন্স হচ্ছে না, মানে আদার্স কিছু আছে কিনা দেখা, তখন হয়তো একজন ডক্টরের পরামর্শ নেওয়া যেতে পারে। নর্মাল সর্দি কাশি নিয়ে কিন্তু অত ভয় পাওয়ার কিছু নেই। এটা বললাম যেটা বাচ্চাদের বছরে মানে 6 থেকে 12 বার সর্দি কাশি লাগতে পারে, খুবই স্বাভাবিক একটা ঘটনা। স্যার, আপনি সর্দি কাশির অনেকগুলো কারণ বললেন, সো আই এম শিওর যে এই কারণ ভেদে কিন্তু চিকিৎসাটাও খুবই আলাদা আলাদা হয়ে থাকে সবগুলোর। তো চিকিৎসাটা আপনারা কিভাবে দিয়ে থাকেন? কোন ধরনের সর্দি, ভাইরাল কজ বা ব্যাকটেরিয়া কজের জন্য মানে চিকিৎসাটা কিভাবে দিয়ে থাকেন? হ্যাঁ, যেটা হচ্ছে যদি আমরা দেখি যে একদম ক্লিন কাট ভাইরাল, যেমন নাক দিয়ে সর্দি পড়ছে, তার জ্বর আছে, সে কাশি হচ্ছে, অল্প কাশি হচ্ছে বা হালকা গলা ব্যথা, হ্যাঁ, মানে ভাইরাল ডিজিজও কিন্তু হালকা গলা ব্যথা হতে পারে। গলা ব্যথা হলে যে একটা টনসিলাইটিস হয়ে গেছে, ফ্যারেঞ্জাইটিস তা না, ভাইরাল ফ্যারেঞ্জাইটিস হতে পারে স্মাইল। সেক্ষেত্রে আমরা অ্যান্টিহিস্টামিন আর প্যারাসিটামল আর স্পঞ্জিং করা, একটু লিকুইড খাবার বেশি খাওয়া, যেটা আমি বললাম, স্যুপ খাবে, জুস খাবে, সে একটু মধু খাবে, সকালে 1 চামচ, বিকালে 1 চামচ মধু খাবে, সে ওয়ার্ম ওয়াটার দিয়ে গোসল করাবে। আমাদের একটা ধারণা যে জ্বর আসছে, সর্দি কাশি লাগে আর গোসল করানো যাবে না 1 সপ্তাহ আগে, এরকম না, ডেইলি গোসল করাবে। হ্যাঁ, তাতে করে কী হবে, এগুলিতে মোটামুটি বাচ্চা, ম্যাক্সিমাম বাচ্চা 90% বাচ্চা সুস্থ হয়ে যায়। তো কিছু কিছু বাচ্চাদের দেখা যাচ্ছে যে অনেক সর্দি, রেসপন্স হচ্ছে না, তত সর্দি থেকে তার হয়তো মাথা ব্যথা হচ্ছে বা গলা ব্যথা বেশি বেড়ে যাচ্ছে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে সাইনোসাইটিস ডেভেলপ করছে, টনসিলাইটিস হচ্ছে, ফ্যারেঞ্জাইটিস হচ্ছে, ইনফেকশনটা সেকেন্ডারি যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন অ্যান্টিবায়োটিক্স। এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। প্রয়োজন বাবা মানে তো নিজেরাই ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়াতে পারবে না, কারণ অ্যান্টিবায়োটিক্স এক একটা সাইনোসাইটিস, ফ্যারেঞ্জাইটিস, টনসিলাইটিস বা ওটাইটিস মিডিয়া, অনেক সময় সর্দি কাশি থেকে কানে ইনফেকশন হয়ে যায়। প্রতিটা জন্য ডিফারেন্ট অ্যান্টিবায়োটিক চুজ করতে হয়। তো অনেক সময় ফার্মেসি থেকে কিন্তু ওরা বুঝবে না, ওরা তো আর বুঝবে না, ওরা জেনারেল একটা দিয়ে দিবে। হ্যাঁ, বা নিজেরা খাওয়ালে কী হবে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। দেখা যায় ডোজ ঠিকমতো হবে না, ডিউরেশন ঠিকমতো হবে না, আগেই শেষ করে ওষুধটা খাইয়ে শেষ করে দিবে। এতে করে দেখা যাবে কি বাচ্চার রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে এবং ভবিষ্যতে ওষুধ কাজ করবে না। এই জন্য অ্যান্টিবায়োটিকের প্রশ্ন যখনই আসবে তখনই অবশ্যই একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান, আমি বলবো সবসময় বিশেষজ্ঞের কাছে যেতে হবে না। জেনারেল প্র্যাকটিস যারা করো তারাও কিন্তু শিশুদের অনেক প্রবলেম তারা সলভ করতে পারে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। হ্যাঁ, অপ্রয়োজনীয় যত্রতত্র ভাইরাল ইনফেকশন যে অ্যান্টিবায়োটিক কোনো দরকার নেই, তা নাহলে পরবর্তীতে একটা সিরিয়াস ইনফেকশন হলে কিন্তু অ্যান্টিবায়োটিক রেসপন্স করবে, রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। স্যার, সর্দি কাশি থেকে দেখা যায় যে অনেক মায়েরাই কিন্তু দুধ খাওয়ানো বন্ধ করে দেয়, মনে করে যে এতে করে সর্দি কাশি আরও বেশি অ্যাগ্রোভেট করবে। তো এইটাকে আপনি কিভাবে দেখেন, এটা কতটুকু উচিত? এটা একেবারে যুক্তিযুক্ত না, কারণ আমি যেটা বললাম সর্দি কাশি এটা ভাইরাল ইনফেকশন, ভাইরাসের বিরুদ্ধে যত ইমিউনিটি বুস্ট আপ হবে তত ভাইরাসকে আমরা পরাজিত করতে পারবো। এখন সারা বিশ্বে করোনা ভাইরাস কি বলছে যে ইমিউনিটি বুস্ট আপ ইউর ইমিউনিটি, জিঙ্ক খাও, শাকসবজি খাও, মাছ খাও, মাংস খাও, এক্সারসাইজ করো, প্রচুর ফ্লুইড খাও, ইমপ্রুভ ইউর ইমিউনিটি অ্যান্ড ফাইট এগেন্স্ট দ্য করোনা ভাইরাস। ঠিক এক্স্যাক্টলি ভাইরাল ডিজিজের বিরুদ্ধে বা যে কোনো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ইমিউনিটি বুস্ট আপ করা ইম্পর্টেন্ট। আর মায়ের দুধে হচ্ছে সমস্ত ইমিউনিটির উৎস। একটা মায়ের মিল্ক অ্যান্ড ব্রেস্ট মিল্কের মধ্যে ইমিউনিটি, ইমিউনোগ্লোবিন সবই থাকে। বিশেষ করে পার্টিকুলারলি যে সমস্ত আমাদের লাইনিং এপিথেলিয়াম, আমাদের যে নেজাল পাথওয়ে থেকে রেসপিরেটরি ট্র্যাক্টে সর্দি কাশি যেখানে হয় বেশি, সেখানে লাইনিংয়ে আইজিএ ইমিউনোগ্লোবিন থাকে। ঠিক আছে, তো মায়ের দুধে তো আইজি ইমিউনোগ্লোবিনটা থাকে, যার কারণে সেটা কিন্তু ডাইরেক্ট প্রোটেকশন দেয় ভাইরাসের বিরুদ্ধে। এখন কেউ যদি ব্রেস্ট মিল্কটা বন্ধ করে দেয় তাহলে তো আইজি ইমিউনোগ্লোবিনটাও কম পেলো, এছাড়া তার যে অন্যান্য নিউট্রিশনাল সাপোর্টও কমে যাবে। বরঞ্চ এটা একটা মানে মরার উপর খরার গা কথা আছে না, এমনিতে বাচ্চা সিক, তারপরে যদি ব্রেস্ট মিল্ক বন্ধ করে দেয় তাকে আরও ডিজিজটার দিকে তাকে আরও দাবিতে করা, তাকে আরও খারাপ করে দেওয়া, এটা কখনই করা যাবে না। ইভেন কিছু কিছু মায়েরা মনে করো যে ডায়রিয়া, আমরা প্রায় যে ডায়রিয়া হচ্ছে বুকের দুধ বন্ধ করে দাও, মানে এটা একটা আমাদের সোসাইটিতে একটা ব্যাড কালচার আছে, এটা করা যাবে না। মনে করে বুকের দুধ খেলে বেশি হচ্ছে, মায়ের দুধে বিষ আছে, মায়ের দুধ খারাপ, মায়ের দুধ খেলে ডায়রিয়া হচ্ছে, ঠান্ডা বেশি বেড়ে যাচ্ছে, এটা একটা খুবই একটা বাজে ধারণা, আমাদের একটা ব্যাড কালচার, আমাদের এখান থেকে বেরিয়ে আসতে পারবো, আসতে হবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে যখনই বাচ্চার সর্দি কাশি লাগবে আমরা বলি আর বেশি করে বুকের দুধ খাওয়ান, বারবার খাওয়ান, এতে করে তার ডিহাইড্রেশন হবে না, তার ইমিউনিটি বুস্ট আপ হবে, তার নিউট্রিশনাল সাপোর্টটা সে পাবে। ব্রেস্ট মিল্ক বন্ধ করার কোনো যুক্তিযুক্ত কারণ নেই, ঠিক আছে। বরঞ্চ 6 মাসের উপরে গেলে বাচ্চাকে ব্রেস্ট মিল্কের পাশাপাশি অন্যান্য খাবারগুলি বাড়ে, লিকুইড খাবার আমরা বাড়াইতে বলি, স্যুপ খাবে, জুস খাবে, হ্যাঁ, হানি, হ্যাঁ, 1 বছর পরে হানি খাবে, এক্স্যাক্টলি। আর 6 মাসের মধ্যে হলে
শুধু বুকে দুধ খাবে, আর কিছু আর কিছু দরকার নেই। হ্যাঁ, আর কিছু দরকার নেই, জাস্ট এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করবে। এই ব্রেস্ট ফিডিং তার ইমিউনিটি দিবে, এটা একটা ওষুধ হিসেবে কাজ করবে, সোজা কথা। স্যার ঘুরে ফিরে বারবারই কিন্তু ব্রেস্ট ফিডিং এর ইম্পর্টেন্সটাই আসছে আসলে। এক্স্যাক্টলি। শিশুদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ঠান্ডা কাশিটা এত বেশি লেগে গিয়েছে যে বলে যে ঠান্ডাটা বুকে লেগে গেছে এবং তাকে নিউমোনিয়া হয়, তখন হসপিটালেও ভর্তি করতে হয়। সো হসপিটালে এত ছোট একটি বাচ্চা যখন নিউমোনিয়া হয় তখন আপনারা বাচ্চাটাকে কিভাবে ম্যানেজ করেন? অ্যাকচুয়ালি হ্যাঁ, বাচ্চাদের কিছু ডেঞ্জারাস যেটা বললাম যে নর্মাল সর্দি কাশিটা, এবং সেটা যদি আর একটু বেশি খারাপ হয়ে যায়, যেমন শ্বাসের গতিটা বেড়ে যাওয়া। নিউমোনিয়ার যেটা হচ্ছে প্রথম যে কয়েকটা লক্ষণের মধ্যে সর্দি কাশি জ্বর ছাড়াও শ্বাসের গতিটা বেড়ে যাওয়া। একটা বাচ্চার নবজাতক যেটা আমরা বলি, যেটা প্রথম নবজাতক যদিও 28 দিন, কিন্তু প্রথম একটা ল্যান্ডমার্ক আছে শ্বাসের গতিটা, যে প্রথম 2 মাসের মধ্যে যদি মিনিটে 60-এর বেশি গতি বেড়ে যায় শ্বাসের গতি, সেটা কিন্তু তার জন্য ডেঞ্জারাস, ফাস্ট ব্রিদিং বলে। 2 মাস থেকে 1 বছর যদি 50-এর বেশি হয়ে যায়, সেটা তার জন্য ফাস্ট ব্রিদিং। আবার 1 বছর থেকে 5 বছর পর্যন্ত 40-এর বেশি শ্বাসের গতি হলে এটা ফাস্ট ব্রিদিং, মানে বেশি শ্বাস। তো এরকম যদি মনে হয় বাচ্চার শ্বাসটা খুব দ্রুত নিচ্ছে, আবার বাচ্চার খাঁচাটা ডেবে যাচ্ছে, যেটা হচ্ছে আমরা সাবকোস্টাল ইনড্রয়িং বলি, যে বাচ্চার খাঁচার মায়েরা বোঝে যে খাঁচা ডেবে যাচ্ছে, এরকম যদি হয় এগুলো হচ্ছে একটা নিউমোনিয়ার লক্ষণ। আর আরেকটা জিনিস হচ্ছে সবসময় সবগুলো কি নিউমোনিয়া না, একটা রোগ আছে বাচ্চাদের ব্রঙ্কিওলাইটিস, সামনে আমাদের শীত আসতেছে, এটা কিন্তু ভাইরাস দিয়ে, বিশেষ করে RSV ভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, ওইটাতেও কিন্তু যেটা হচ্ছে বাচ্চা কিন্তু ওইটাতে শ্বাসকষ্ট হবে, মানে শ্বাসের গতি বাড়বে, মানে খাঁচাটাও বসে যাবে, কিন্তু সাথে সাথে কিছু বাচ্চার কমন জিনিস আমরা লক্ষ্য করি, যেমন হাসি, বাচ্চা কিন্তু হাসি খুশি থাকবে, যেমন হাসি কাশি বাসি বলি, প্রাণবন্ত, বাচ্চা হাসতেছে বা কাশতেছে কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, এটা কিন্তু দেখতে নিউমোনিয়ার মতো মনে হচ্ছে, দ্রুত শ্বাস নিচ্ছে, খাঁচা বসে যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু নিউমোনিয়া না, ব্রঙ্কিওলাইটিস। ম্যাক্সিমাম বাচ্চার ইরিটেবিলিটি থাকে, এক্স্যাক্টলি, এটা হচ্ছে যদি নিউমোনিয়া হয় বাচ্চা নেতায় পড়বে, বাচ্চা খিটখিটে মেজাজ হয়ে যাবে, খাওয়া দাওয়া ছেড়ে দিবে, অনেক দেখে টক্সিক মনে হচ্ছে, চেহারা দেখে মনে হচ্ছে খুবই অসুস্থ। আর যেটা ব্রঙ্কিওলাইটিস সেটা হচ্ছে বাচ্চা দেখে হাসি খুশি, বাচ্চা হাসতেছে, খেলতেছে, কাশতেছে, হাসি কাশি বাসি, বুকের ভিতরে বাসির শব্দ, বাইরে থেকে হুইস শোনা যায়, বাসির মতো হুইস হুইস শব্দ হচ্ছে। তো এই ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়া দুইটার ফিচার কিন্তু অলমোস্ট কাছাকাছি, মানে শ্বাসের গতিটা যেটা, এই জন্য যেটার ট্রিটমেন্ট কিন্তু ডিফারেন্ট। হসপিটালে যখন আসবে একটা ব্রঙ্কিওলাইটিসের পেশেন্ট কিন্তু সহজেই ম্যানেজ করা যায়, এবং এটার জন্য দেখা যাচ্ছে আমরা যদি সালবিউটামল নেবুলাইজ ফর্মে দিই, সালবিউটামল ইভেন নর্মাল স্যালাইন 3% সোডিয়াম ক্লোরাইড দেওয়া যায়, নর্মাল স্যালাইন নেবুলাইজ করা যায়, সালবিউটামল দিয়ে নেবুলাইজ করা যায়। হ্যাঁ, আর কিছু আমরা প্যারাসিটামল দিলাম, নাকটা ক্লিন করে দিলাম, প্রয়োজনে অক্সিজেন, খুব রেয়ারলি অক্সিজেন লাগতে পারে, অক্সিজেন দিতে পারে, তাতে কিন্তু বাচ্চা সুস্থ হয়ে যায়। বাট নিউমোনিয়ার ক্ষেত্রে এগুলির পাশাপাশি অ্যান্টিবায়োটিক মাস্ট। একটা বাচ্চা নিউমোনিয়া হয়ে যায়, বাচ্চার নিউমোনিয়াতে যেটা হচ্ছে বাচ্চার লুকিংটা তো টক্সিক থাকে, তার ব্রিদিংটা বেশি হয়, কাশি হয়, আমরা অস্কাল করে যে লাংস অস্কাল করে আমরা ক্যাপিটেশন পাই, বায়োলেটারাল ক্যাপিটেশন পাই, এক্সরে করলে আমরা কনফার্ম হয়ে যায় যে নিউমোনিয়া আছে। তো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খুবই দ্রুত শুরু করতে হবে, কারণ নিউমোনিয়া যেটা হচ্ছে দ্রুত বাচ্চা খারাপ হয়ে যেতে পারে নিউমোনিয়াতে। হ্যাঁ, বাচ্চার রেসপিরেটরি ফেলিওর হতে পারে এবং বাচ্চা খারাপ হয়ে যেতে পারে, এই জন্য নিউমোনিয়াতে অ্যান্টিবায়োটিক সবার আগে দিতে হবে এবং দ্রুত দিতে হবে, এবং এটা ডিউরেশনটা কমপ্লিট করতে হবে। বাট ব্রঙ্কিওলাইটিসে কিন্তু অ্যান্টিবায়োটিক্সের কোনো রুল নেই, হ্যাঁ, দেওয়ার খুব একটা প্রয়োজন নেই। তো দুই ডিফারেন্টলি, এটা এক্স্যাক্টলি মা বাবাদের পক্ষে কোনটা ব্রঙ্কিওলাইটিস কোনটা নিউমোনিয়া শুরুতে হয়তো ডিফিকাল্ট হতে পারে, তারা হয়তো ডক্টরের পরামর্শ নিয়ে এটাকে ডিসাইড করতে পারে যে ব্রঙ্কিওলাইটিস নিউমোনিয়া। ব্রঙ্কিওলাইটিস অনেক সময় বাসায় ম্যানেজ করা যায়, যদি নেবুলাইজার মেশিন থাকে বাসায়, হ্যাঁ, মাইল্ড টু মডারেট ব্রঙ্কিওলাইটিস কিন্তু বাসায় ম্যানেজ করা যায়, ভর্তি হওয়ার প্রয়োজন নেই। বাট নিউমোনিয়া সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে হসপিটাল অ্যাডমিশন লাগে, তবে কিছু ক্ষেত্রে যেটা হচ্ছে মানে কিছু ক্ষেত্রে হয়তো বাসায় ম্যানেজ করা যেতে পারে উইথ দ্য অবজারভেশন, ডাক্তারের সাথে পরামর্শ করুন। স্যার অনেক ধন্যবাদ। নবজাতকের জন্ডিস নিয়ে কিন্তু অনেক মায়েরাই খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, তো জন্ডিস নিয়ে স্যার একটু বলেন যে জন্ডিস কয় টাইপের হয়, জন্ডিসের লক্ষণগুলো কী হবে, এবং বাসায় বসে ঘরোয়া পদ্ধতিতে কতক্ষণ পর্যন্ত জন্ডিসের ট্রিটমেন্ট করবে এবং কখন চিকিৎসকের শরণাপন্ন হবে? যেটা আমি বললাম, যদি কিছু যেমন কিছু জিনিস আছে যে রিস্ক ফ্যাক্টর, যদি আগে থেকে মায়ের যদি নেগেটিভ ব্লাড গ্রুপ থাকে, মা যদি ও ব্লাড গ্রুপ থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে যদি এটা একটা রিস্ক ফ্যাক্টর, সেক্ষেত্রে কিন্তু প্রথম 24 ঘন্টা জন্ডিস ডেভেলপ করতে পারে। যদি নেগেটিভ মায়ের RS পজিটিভ ফিটাস হয়, বা IBN মায়ের ও থাকে, বাচ্চা A বা B হয়,
অথবা মায়ের আগে ইনফেকশন ছিল, হ্যাঁ, অ্যান্টিনাটাল মায়ের ইউটিআই ছিল, মায়ের হয়তো ফাউল স্মেলি লাইকার ছিল, সেক্ষেত্রে কিন্তু প্রথম 24 অথবা কিছু এনজাইমেটিক ডেফিসিয়েন্সি থাকে, যেমন G6PD ডেফিসিয়েন্সি, পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সি বা কনজেনিটাল স্প্যারোসাইটিস মানে আরবিসি ডিফেক্ট, রোহিত রক্তকণে যদি ডিফেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু জন্মের 24 ঘন্টার মধ্যে জন্ডিস ডেভেলপ করতে পারে। সেই জন্ডিস কিন্তু ডেঞ্জারাস, সেটার জন্য কিন্তু খুব দ্রুতই এই সমস্ত প্রবলেমগুলি ডক্টরকে জানাতে হবে এবং ওই জন্ডিসের ট্রিটমেন্ট কিন্তু 24 ঘন্টার মধ্যে শুরু করতে হবে। আমরা কিছু ক্ষেত্রে ফটোথেরাপি ছাড়াও এক্সচেঞ্জ ট্রান্সফিউশন বলে যে রক্ত চেঞ্জ করা লাগতে পারে। আর যেটা হচ্ছে একেবারে ফিজিওলজিক্যাল, মায়ের কোনো রিস্ক ফ্যাক্টর নাই, বাচ্চারও রিস্ক ফ্যাক্টর নাই, বাচ্চা খুবই ভালো একটা নর্মাল হেলদি বেবি, দ্বিতীয় থেকে তৃতীয় দিন আস্তে আস্তে বাচ্চার মুখটা হলুদ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পেট হলুদ হচ্ছে, হাত পা হলুদ হচ্ছে, হ্যাঁ, সেটা যদি দেখে যদি মনে হয় যে ক্লিনিক্যালি অনেক সময় বোঝা যায় যেটা হয়তো 10-এর মতো হতে পারে বিলিরুবিন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে অ্যাডমিট করার প্রয়োজন নেই, কোনো ফটোথেরাপি কিছুই দরকার নেই, হ্যাঁ, বাচ্চাকে বাসায় রাখতে পারে, বুকে দুধ খাওয়াবে, প্রয়োজনে সান এক্সপোজার দিতে, সানলাইট, একটু সানলাইটে দিলে বাচ্চার ভিটামিন ডি পায়, বাচ্চার হেলথের জন্য ভালো। জন্ডিসের জন্য খুব উপকার হয় তা না, এটা কোনো সাইন্টিফিকলি খুব এটা প্রমাণিত না যে রোদে রাখলে বাচ্চার জন্ডিস ভালো হয়ে যাবে, এটা দিলে ভালো, আদার্স ভিটামিন ডি পাবে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটাও অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সে বাসায় থাকবে। আর যদি জন্ডিসটা বেশি হয়ে যায়, ক্লিনিক্যালি মনে হচ্ছে বাচ্চার হাতের তালু, পায়ের তালু হলুদ হয়ে গেছে, সারা শরীর হলুদ হয়ে গেছে, হ্যাঁ, এবং জন্ডিস আমি চেক আপ করে দেখলাম যে অলমোস্ট আমাদের 12-র বেশি হয়ে গেল, হ্যাঁ, 12 এবং তার বেশি হয়ে গেল বিলিরুবিন, টোটাল বিলিরুবিন। আমাদের চার্ট ফলো করা হয় এটা অ্যাভারেজ দর্শকদের বোঝার জন্য যে 12 মিলিগ্রাম এবং তার বেশি হয়ে গেল, এবং রিস্ক ফ্যাক্টর যদি থাকে অবশ্যই বাচ্চাকে অ্যাডমিট করতে হবে এবং ফটোথেরাপি দিতে হবে। কারণ বললাম যেটা জন্ডিসের যে বিলিরুবিনটা কিন্তু ব্রেনের যে মানে যে লেয়ারটা ক্রস করে ভিতরে ঢুকে যায় ব্রেনে, বিশেষ করে যেটা হচ্ছে আমাদের যে বেজাল গ্যাংলিয়াতে ডিপোজিশন হয়, যার কারণে কার্নিসটা ডেভেলপ করে এবং বাচ্চা প্রতিবন্ধী হয়ে যেতে পারে। এই জন্য জন্ডিসের ক্ষেত্রে যদি বেশি জন্ডিস হয় এবং রিস্ক ফ্যাক্টরগুলি থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে হসপিটালে। সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই বাসায় অবজার্ভ করা যাবে না, ডিলে করা যাবে না। জি স্যার, আজকে অনুষ্ঠানের একদম শেষ প্রশ্নটি করব, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় ইদানিংকার শিশুরা বা বাচ্চারা আগের মতো আর বাইরে খেলতে চায় না, বা তাদের আউটডোর অ্যাক্টিভিটিসটা একদমই কমে গিয়েছে, এখন সবাই বাসায় বসেই দেখা যায় গেমস খেলছে, এটা খেলছে। তো এই ক্ষেত্রে কায়িক পরিশ্রম যে তাদের একদমই হচ্ছে না, এটা কি তাদের বডির বা ডেভেলপমেন্ট বা দৈহিক গঠনে কোনো প্রভাব ফেলছে কিনা? হ্যাঁ, এটা অবশ্যই কিছুটা পড়বে, কারণ বাচ্চারা কিন্তু নর্মালি বাইরে বেরোতে পছন্দ করে, ছোটো বেবি হওয়ার পরে কিন্তু হয় যে কিছুদিনের মধ্যে সে বাইরে পছন্দ করে, হিউম্যান ফেসের প্রতি তার একটা আকর্ষণ থাকে, বাইরের এনভায়রনমেন্ট সে দেখতে চায়, গাছপালা গাড়ি সব কিছু সে দেখতে চায়। ঘরে বন্দি থাকলে কিন্তু বাচ্চার যেটা হচ্ছে একটা হচ্ছে মেন্টাল ডেভেলপমেন্টটা প্রপারলি হয় না এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টটা ভালো হয় না। এটা অবশ্যই প্রভাব পড়বে। এই জন্য আমাদের উচিত হবে বাবা মায়েদেরকে যে বাচ্চারা এই যে এখন করোনাকালীন সময়ে সাধারণত বাইরে বেরোতে আমাদের একটু ভয়, তাছাড়া মেনে চলা ভালো, স্বাস্থ্যবিধি মেনে চললেও বাইরে বের হওয়াটা একবারে উচিত না তেমন। সেক্ষেত্রে যেটা হচ্ছে একেবারে আমি জনসমাগমে না গেলাম, বাড়ির ছাদ আছে অথবা ঘরের বারান্দা, হ্যাঁ, বা একটু নিচে একটু হাঁটা, একটু খোলা জায়গা যেখানে মানুষের জনসমাগম কম, একটু বাবা মা নিয়ে বের হতে পারে। বের হলে কী হবে, তার একটা ফিজিক্যাল যার মুভমেন্টটা হবে, সে এনভায়রনমেন্টও দেখতে পারলো, তার মেন্টালিও সে আপডেট হলো, তার ফিজিক্যাল গ্রোথটাও তার ভালো থাকবে। একদম ঘরে বন্দি করে রাখাটা ঠিক হবে না। এতে করে কিন্তু আমার ধারণা হয়তো যখন করোনা চলে যাবে এটা নিয়ে অনেক স্টাডি হবে যে হোয়াট হ্যাপেন ডিউরিং দ্য করোনা সিচুয়েশন অন দ্য ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট। তো অনেক স্টাডি হয়তো চলে আসবে। তো যাতে করে আমাদের বাচ্চারা এফেক্টেড না হয়, আমি রিকোয়েস্ট করবো বাবা আমাদের, তারপরে প্রয়োজন মতো যাদের ছাদ আছে ছাদে যান, বারান্দা আছে বারান্দা যান, একটু নিচে আসেন, হ্যাঁ, বা একটু খোলা জায়গায় একটু বেড়াতে নিয়ে যান। এতে করে কিছুটা হলে মুভমেন্টে থাকবে, হ্যাঁ, বাচ্চার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্টটা খুব ভালো হবে। জি স্যার, আমরা একদম অনুষ্ঠানের কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে যদি আমাদের অডিয়েন্স বলি বা হচ্ছে যারা আমাদেরকে অনলাইন অন এয়ারে শুনছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। আসলে শিশুরা শুধু আগামী দিনের ভবিষ্যৎ না, আজকের দিনেরও আনন্দ। যাদের বাসায় শিশু আছে তারা কিন্তু ওই শিশুরা কিন্তু সবাইকে আনন্দ দেয়। সুতরাং শিশুরা যত সুস্থ থাকবে তত পরিবারটা আনন্দিত থাকবে এবং ভালো থাকবে। তো শিশুদের ভালো রাখার জন্য আমরা যেন কিছু নিয়ম মেনে চলি, কিছু জিনিস বোঝার চেষ্টা করি যাতে শিশুটা ভালো থাকে, এবং শিশুদের প্রপার পরিচর্যা করি। ফিজিক্যাল ডেভেলপমেন্টের পাশাপাশি তাদের মেন্টাল ডেভেলপমেন্ট যেন ভালো হয়, শিশুরা যেন একটা প্রপার একটা মেন্টাল সাপোর্ট পায়।
তাতে করে কি হবে যে এই শিশুরা আগামী দিনে অনেক স্টেবল মানুষে বড় হবে, একটি স্বাভাবিক সুস্থ মানুষে বড় হবে, সে নিজের জীবনকেও উন্নত করতে পারবে, সমাজকেও উন্নত করতে পারবে এবং দেশকেও কিছু দিতে পারবে। আর যদি শিশু বয়সে যদি আমরা বাচ্চার পরিচর্যা না করি, বাচ্চাটা যদি ফিজিক্যাল ডিসেবল থাকে, অর্থাৎ শারীরিকভাবে সে ভালো না হয় এবং মানসিকভাবে সে যদি সুস্থ না থাকে, তাহলে কিন্তু তার সে নিজের জন্য একটা ঝুঁকি হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। এছাড়া বাবা মাও তাদেরকে খুব টেনশন করবে, আমাদের সমাজ এবং রাষ্ট্র কিন্তু তাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। এই জন্য আমি বাবা মাকে বলবো, বাবা মা যারা পরিবারের সবাই আছে, আপনারা বাচ্চাদের দিকে দৃষ্টি রাখবেন, প্রপার যত্ন নেবেন এবং প্রয়োজনে আপনার আশেপাশে বা নিকটস্থ বিশেষজ্ঞ অথবা রেজিস্টার্ড ডক্টর যারা আছেন অথবা হসপিটালে আছে, আপনারা সবসময় যোগাযোগ রাখবেন, তাদের পরামর্শ নেবেন। এখন তো মানে ইন্টারনেটে দেখা যাচ্ছে যে অনলাইনে অনেক পরামর্শ পাওয়া যায়, ট্রিটমেন্ট পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনারা সবসময় যোগাযোগ রাখবেন, কখনোই শিশুকে অবহেলা করবেন না। মনে রাখবেন, শিশুকে অবহেলা করা মানে হচ্ছে আপনার নিজেকে অবহেলা করে। শিশুরা যখন অসুস্থ হবে তখন শুধু শিশু নয়, পুরো পরিবারটা কিন্তু ভেঙে পড়বে, পুরো পরিবারটার উপর একটা ঝড় চলে আসবে। অবশ্যই। তো আমি আশা করব আপনারা নিজেরাও সুস্থ থাকবেন এবং বাচ্চাকে সুস্থ রাখার চেষ্টা করবেন। সবার মানে সুস্বাস্থ্য কামনা করছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার মাঝে আপনি আমাদের স্টেশনে এসেছেন, এতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিলেন এবং আপনি খুব ভালো একটি কাজ করছেন, নবজাতকদের নিয়ে, শিশুদের নিয়ে কাজ করছেন। সো আপনার জন্য, আপনার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা স্যার। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন স্যার। থ্যাংক ইউ অনি।